মন যখন পাহাড় পাহাড় করে তখন সব কিছু ছেড়ে দিয়ে সেই পাহাড়ের কাছে ছুটে চলে যেতে হয়। তাই আমাদের 10 বন্ধুর মন যখন পাহাড় পাহাড় করছিল, তাই সব কিছু ছেড়ে দিয়ে সব পিছু টান ছেড়ে ছুটে গেলাম সেই পাহাড়ের কাছে। এইবারের আমাদের ডেস্টিনেশন দুটো অফবিট জায়গা, রোলেপ এসকেপ নেচার ক্যাম্প আর অহলদাড়া। প্রথম দিনে আমাদের গন্তব্য ছিল এসকেপ নেচার ক্যাম্প। রাস্তা ভালো খারাপ মিশিয়ে রংপুর পেরিয়ে রামবি হয়ে যেতে হয়। রাস্তা কিছুটা ভালো কিছুটা খারাপ, আর পথ নির্দেশে গুগল ম্যাপ অবশ্যই ভরসার, কিন্তু শেষের দিকে একটু সমস্যা করে অবশ্যই। তাই আমি ওপিনিয়ন দেব কি আপনারা অফলাইন ডাউনলোড করে রাখুন, না হলে রাস্তাটা আগে থেকে ভালো করে জেনে নিন। আর এই জেনে নেওয়ার জন্য আদর্শ ব্যক্তি হচ্ছে আমাদের এসকেপ নেচার ক্যাম্পের যে মালিক তেনজিং দা। ওনাকে ফোন করে পুরো ডিটেলস নিয়ে নিতে পারেন কীভাবে যাব, দিয়ে সেইভাবে রাস্তাটা মাথায় ঢুকিয়ে নিন, দিয়ে এগিয়ে চলুন গাড়ি নিয়ে। আমরা 6 জন ছিলাম ইনোভাতে, আর 4 জন বাইকার বন্ধু ছিল, তারা বাইকে ছিল। আমরা এগিয়ে চললাম এসকেপ নেচার ক্যাম্পের উদ্দেশ্যে, ধুলোবালি খেতে খেতে। কিন্তু সিকিমের যে সৌন্দর্য, ওটা ধুলোবালি থেকে অবশ্যই তো বেশি, তাই ওটা তেমন কোনো মনে দাগ কাটেনি এই ধুলোবালিগুলো। অফ রোড ভালো রোড সব মিশিয়ে এগিয়ে চললাম। মাঝখানে রংপুরে একটু রেস্ট নিয়ে রোলেপের উদ্দেশ্যে এগিয়ে চললাম। রোলেপে পৌঁছে এসকেপ নেচার ক্যাম্পে যাওয়ার যে রাস্তা রয়েছে সেখান দিয়ে, যেহেতু এসকেপ নেচার ক্যাম্পটা নদীর গিরিখাতের মধ্যে, তো ওটা আমাদের হেঁটে নামতে হয় নিচে। তো আমাদের গাড়িগুলোকে ওপরেই রাখতে হয় রাস্তার ধারেই, তেনজিং ভাইয়ের বাড়ির সামনে। ওখানে গাড়িগুলোকে রেখে আমরা হেঁটে হেঁটে নামতে শুরু করলাম নেচার ক্যাম্পের উদ্দেশ্যে। রাস্তা তো অবশ্যই একটু দুর্গম হবেই, মিনিট 7-8 লাগে, বয়স্করা নামতে পারবেন না, কিন্তু আমাদের ইয়ং জেনারেশনের জন্য এটা কোনো ব্যাপার না। আমরা 2-3টে ভারী ভারী ব্যাগ নিয়ে নেমেছি, কোনো সমস্যার কিছু হবে না। তো তবে রাস্তাটা খুবই ভালো লাগবে, কারণ পাশে রয়েছে নদী, খরস্রোতা নদী, আর এদিকে রয়েছে জঙ্গল, সেটার মাঝখান দিয়ে পাথরের রাস্তা। যেতে যেতে অনেক জায়গায় দাঁড়াতে ইচ্ছে করবে ছবি তোলার জন্য, আমরাও দাঁড়িয়েছিলাম, আপনারাও দাঁড়াবেন, দাঁড়িয়ে ছবি তুলবেন। এগিয়ে যেতে যেতে এসকেপ নেচার ক্যাম্পে যাওয়ার আগে একটা হ্যাঙ্গিং ব্রিজ পড়ে। ব্রিজটা হ্যাঙ্গিং প্রকৃতই হ্যাঙ্গিং, কারণ নিচে কোনো সাপোর্ট নেই। আর অবশ্যই একটু দেখে শুনে যাওয়াটাই ভালো মনে হয়, বেশি লাফালাফি ঝাঁপাঝাঁপি না করাটাই ভালো। কারণ আমরা জানতাম না, নিচে কোনো সাপোর্ট নেই, কোনো কিছু ছিল না, আমরা খুব লাফালাফি ঝাঁপাঝাঁপি করেছি। তাই আপনাদের উদ্দেশ্যে বলছি, করবেন না। আর এই ব্রিজে যদি পারেন একবার রাতের দিকে এসে বসার চেষ্টা করবেন, অসাধারণ লাগবে। নিচে খরস্রোতা নদী, ঠান্ডা হাওয়া, তার মাঝে আপনি একাকী বসে থাকবেন, দারুণ লাগবে। তবে হ্যাঁ, বারবার বলছি, সাবধানে, অবশ্যই সাবধানে। এটা রোলেপের অবশ্য অরিজিনাল হ্যাঙ্গিং ব্রিজ না। রোলেপের হ্যাঙ্গিং ব্রিজ বলতে যেটা আমরা বুঝি, সেটা আর একটু পরে রয়েছে, সেটা দিয়ে হেঁটেই যাতায়াত করতে হয়, গাড়ি চলাচল বন্ধ। তবে হ্যাঁ, সেটা অনেক পোক্ত এর থেকে অবশ্যই। আর এটা হচ্ছে আমাদের তেনজিং ভাই নিজে তৈরি করেছেন নেচার ক্যাম্পে যাওয়ার জন্য। এই ব্রিজটা না থাকলে তো যাওয়া সম্ভব হতো না, নিচে নদীটা ছিল। তো এই ব্রিজ দিয়ে পেরিয়ে আমরা নেচার ক্যাম্পের কাছাকাছি গেলাম। রাস্তাটা অবশ্যই দুর্দান্ত, একটা থ্রিলিং ব্যাপার। এবার বলি খরচের ব্যাপারটা। নেচার ক্যাম্পে খরচ হচ্ছে জনপ্রতি থাকা খাওয়া 1500 টাকা করে, একটু বেশি বাট অ্যাফোর্ডেবল, কারণ এতটাই দুর্গম জায়গা। তো এখানে এই টাকাটা স্বাভাবিক হওয়াটাই। থাকার অপশন দুটো, কটেজ আর টেন্ট। আমরা টেন্টে ছিলাম, আর আমি বলবো টেন্টেই থাকুন, তাহলে আর একটা ফিলিংসটা সেরকম আসবে। কটেজে ফ্যামিলি নিয়ে গেলে থাকতে পারেন, টেন্টে থাকলে আপনাকে কমন বাথরুম ইউজ করতে হবে, আর কটেজে থাকলে অ্যাটাচ বাথরুম রয়েছে। আমরা যখন 10 জন বন্ধু গিয়েছিলাম তখন আর কোনো পর্যটক ওখানে ছিল না, তাই আমরা কটেজটা ইউজ করতে পেয়েছিলাম, কটেজের বাথরুম ইউজ করেছিলাম আমরা, ব্যাগপত্র কটেজেই রেখেছিলাম। আর খাবার বলবো না যে আপ টু মার্ক বলবো না, ঠিক আছে মোটামুটি, বাট খারাপও না, চলে যাবে। কারণ এইসব জায়গায় তো আর সেরকম আপনি পাবেন না ফেসিলিটিস, এটা মাথায় রাখতে হবে। আর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন, ন্যাচারাল ব্যাপারটাই বেশি রয়েছে, আর্টিফিশিয়াল করার চেষ্টা তেমন নেই। শুধু কয়েকটা লাইট যেগুলো দরকার সেগুলো তো দিতেই হবে, নাহলে আপনি পুরো ন্যাচারাল ফিলিংসটাই এখানে পাবেন। এটা আমাদের খাবার জায়গাটা অবশ্যই খুবই পরিষ্কার পরিচ্ছন্নই। এখানে দিয়ে পাশে রয়েছে কটেজগুলোর পরে এই যে খাবার জায়গাটা রয়েছে,
দেখতেই পাচ্ছেন অনেকজনই খেতে পারবেন বসে, অসুবিধার কিছুই নেই একসাথে। তারপর রয়েছে সামনে কটেজ থাকার জন্য, আর সামনে এই টেন্টেই আমরা ছিলাম। আমিও বলবো অবশ্যই টেন্টে থাকুন। আমরা বনফায়ারের যে খরচ সেটা সম্পূর্ণ আলাদা এদের থেকে। বনফায়ারের খরচটা একটু বেশি এখানে, আর এরা 1-1.5 ঘন্টার জন্য কাঠ আপনাকে দেবে ওই খরচের মধ্যে। আপনি যদি এক্সট্রা করতে চান তাহলে তো আপনাকে এক্সট্রা পয়সা দিতে হবে এবং আগে থেকে বলতে হবে। আর চিকেনের দামটাও এখানে বেশি স্বভাবতই। তবে একটা ওপিনিয়ন কি, চিকেনটা ওরা খুব একটা ভালো ম্যারিনেট করতে পারেনি, সেটা আমরা বলেও এসেছিলাম। হয়তো জানি না ভবিষ্যতে ইমপ্রুভ করবে, সেটা আপনারা পরে ফিডব্যাক দেবেন, অবশ্যই তখন বুঝতে পারবো। এমনি ফিলিংস তো অবশ্যই ভালো। সকালে আমরা পাশে এগিয়ে চললাম একটা ট্রেক করে বনের মধ্যে দিয়ে। যে জায়গাটা গেলাম সেটা হচ্ছে আপনার এসকেপ নেচারাল ক্যাম্পের ইউএসপি জায়গাটা, ন্যাচারাল সুইমিং পুল। এই যে নদীটা রয়েছে, এই নদীটারই ওপরে একটা জায়গা যেখানে পাথরের মধ্যে জলটা জমে একটা সুইমিং পুলের মতো তৈরি হয়েছে। তেনজিং ভাই সাজেস্ট করলেন যে যান ঘুরে আসুন, দারুণ লাগবে। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে গেলাম, গিয়ে জায়গাটায় পৌঁছলাম। মানে এতটা পরিশ্রম, এতটা কষ্ট সব কিছু সার্থক মনে হলো। অবশ্যই স্নান করবেন, আমি বলছি করার কথা, যদিও আমরা করতে পারিনি, সময় ছিল না, কিন্তু আমি বলবো আপনারা করুন। ওই 2-3 ডিগ্রি টেম্পারেচারে এরকম ঠান্ডা কনকনে জলে স্নান করার যে অনুভূতি, সেটা তো অন্য কোথাও পাবেন না। তাই আমি অবশ্যই সাজেস্ট করব স্নান করুন, খুবই ভালো লাগবে। ওটা ছাড়া এই জায়গাটার যে ভিউটাও অসাধারণ। ফটোগ্রাফির জন্য আদর্শ জায়গা, বিশেষ করে নাইট ফটোগ্রাফি। আপনি যদি নাইট ফটোগ্রাফি করতে চান তাহলে আমি সাজেস্ট করবো অবশ্যই এই জায়গাটায় এসে করুন। এখান থেকে আকাশের যে সুন্দর ভিউটা পাবেন সেটা অন্য কোথাও থেকে পাবেন না। মানে এইখানে বলছি, এই সিকিমের এই সাইড থেকে যে ভিউ আসে সেটা আপনি অন্য কোথাও পাবেন না। আপনাকে আমি জায়গাটা দেখিয়ে দেবো। দুটো পাহাড়ের মধ্যে দিয়ে একটা ফাঁকা জায়গা রয়েছে, এখান থেকে একটা সুন্দর ভিউ আসে রাতের আকাশের। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে অবশ্যই বলবো যে করুন নাইট ফটোগ্রাফিটা। এই সোজা এই জায়গাটার মধ্যে দিয়ে আপনাকে রাতের আকাশের ছবি আসবে। যদিও আমাদের সময় ওয়েদার বাজে ছিল তাই আমরা করতে পারিনি, কিন্তু যদি ওয়েদার ভালো থাকে অবশ্যই করবেন। এরপরে আমাদের গন্তব্য হচ্ছে বুদ্ধা ফলস। এর পাশেই রাস্তাটাও মোটামুটি দুর্গম বলবো না, ঠিক আছে, রেলিং দেওয়া আছে, ভালোই রাস্তা, খারাপ না। মিনিট 6-7 হাঁটা রাস্তা, নিচে নামতে হবে। এটাও ফটোগ্রাফির জন্য খুব ভালো জায়গা, সুন্দর ফলস, উপরে একটা ব্রিজ রয়েছে। এখন ব্যাপার হচ্ছে যে আমরা যখন প্রথমবার নিচে নামি, তো নিচে নেমে ছবি তুলছি, খুব তন্ময় হয়ে ছবি তুলছি। ওপর থেকে দেখি ঝনঝন করে একটা আওয়াজ উঠলো, মানে বিকট আওয়াজ। তো ভয় পেয়ে গিয়েছিলাম, স্বাভাবিক এরকম জায়গায়। ভাবলাম কি কোথায় আবার মেঘ ভেঙে কি বৃষ্টি আসছে নাকি, বা জল আসছে নাকি। কিছুক্ষণ পরে বুঝলাম যে ওই ব্রিজটাতে গাড়ি গেলে এরকম আওয়াজটা হয়। তো আগে থেকে তাই সাবধান করে রাখলাম, ভয় পাবেন না। আর ব্রিজটাতে রীতিমতো গাড়ি চলাচল করে, তাই এরকম আওয়াজ স্বাভাবিক। বেশি সময় আমরা এখানে দিতে পারিনি, কারণ এরপরে আমাদের অহলদারা ফিরে যাওয়ার তাড়া ছিল। প্রায় 4 ঘন্টার রাস্তা এখান থেকে, মানে বলতে পারেন উত্তর মেরু দক্ষিণ মেরু। আমরা আছি সিকিমের একটা প্রান্তে, সেখান থেকে আমরা যাব অহলদারা, আমাদের কার্শিয়াংয়ের কাছাকাছি অহলদারাতে। অনেক দূরের ব্যাপার, তো আমরা তাই বেশি টাইম এখানে না দিয়ে আস্তে আস্তে এগিয়ে চললাম অহলদারার উদ্দেশ্যে। মাঝে পথেই লাঞ্চ করেছিলাম, কিন্তু সেই লাঞ্চের সম্বন্ধে যতটা কম বলি ততটাই ভালো, কারণ মানে কোয়ালিটি খুবই খারাপ ছিল। এরপর আমরা পৌঁছলাম অহলদারাতে আমরা ছিলাম পদমজির হোমস্টেতে, পদম গুরুংয়ের। অহলদারা 360 ডিগ্রি ভিউ পয়েন্ট কটেজ। অহলদারার নো ডাউটলি বেস্ট জায়গা এটাই। এখানে কটেজে জনপ্রতি খাওয়া থাকার খরচ 1300 টাকা করে। আর ভিউ নিয়ে আমার কিছু অন্তত ব্যক্তিগতভাবে বলার নেই, অসাধারণ ভিউ। কাঞ্চনজঙ্ঘা বলুন, দূরের পাহাড় বলুন, 360 ডিগ্রি যে ভিউ পাবেন সেটা অন্য কোথাও পাবেন না। তাই পাশাপাশি সমস্ত হোমস্টে থেকে এখানেই মানুষজন আসেন ভিউয়ের জন্য। রাতের আকাশও অসাধারণ এখানে রাতের আকাশ নিয়ে একটা কথা বলা হয় যে হোয়ার স্টার কিসেস দ্য আর্থ। আসলে রাতের তারা আর রাতের পাহাড়ে জ্বলা যে আলো সব মিশে গিয়ে একটা অপার্থিব জিনিস তৈরি করে। আপনাদের দেখাবো সেই ছবি অবশ্যই। 360 ডিগ্রি একটা সুন্দর ভিউ পাবেন, দূরের লাটপাঞ্চার, পাশে লাটপাঞ্চা, দূরের শিলিগুড়ি সবই দেখতে পাবেন এখান থেকে। নিচে রয়েছে সানরাইজ
ভিউ হোমস্টে। এই হোমস্টেটা অবশ্যই ভালো, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে হামরু মানে পদম গুরুং যে হোমস্টের যে ভিউ, সেই ভিউ ওখান থেকে পাবেন না। তাই ভিউয়ের জন্য আপনাকে ওপরেই আসতে হবে। শিটংয়ের হোমস্টে থেকেও যারা থাকেন ভিউয়ের জন্য এখানেই আসেন, কারণ এখান থেকে যে ভিউ কোনো হোমস্টেতে দিতে পারবে না। এটা আমাদের রাতের কটেজ, এটা রাতের আকাশ, মোবাইলে তোলা কিন্তু সমস্ত ছবি, এতটাই পরিষ্কার ওখানের আকাশ। সকালের কাঞ্চনজঙ্ঘা, যাকে দেখে সবসময় মন ভালো হয়, এবারেও ভালো হলো। ঘুম থেকে উঠেই যার জন্য বসে থাকি, দেখার জন্য যাকে। এরপর আমরা গেলাম নামথিং পুকুরি। নামথিং পুকুরি হলদিয়ার পাশেই। এখানে হচ্ছে ডাইনোসরের একটা পূর্বপুরুষের জীবাশ্ম পাওয়া গিয়েছিল, সেখান থেকে বিখ্যাত জায়গাটা। আর এখানে একটা জলাশয় রয়েছে, জলাশয়টা অভিশপ্ত জলাশয় একটা। এখানে কোনো একটা সময় একটা ইতিহাস প্রচলিত রয়েছে যে জলাশয়ের জলে বিষ মিশিয়ে অনেককে হত্যা করে ফেলা হয়েছিল, তারপর থেকে জলাশয়টা পরিত্যক্ত। এখানে জলাশয়ে জল পাবেন না, কিন্তু অসাধারণ ভিউ পাবেন। জলাশয়ের পাশ দিয়ে একটা রাস্তা উপরে জঙ্গলে উঠে যাচ্ছে। আমি অবশ্যই সাজেস্ট করবো এই রাস্তাটা দিয়ে উপরে উঠুন, কিছুটা ট্রেক করুন। একটা অনন্য সুন্দর, একটা অসাধারণ ভিউ পাবেন, যেটা সারা জীবন আপনার মনে থেকে যাবে। ওপরে দেখার কিছু নেই, কিন্তু এই যে রাস্তাটা, এখানে যে পাহাড়ের নিস্তব্ধতা, এই নিস্তব্ধতা আপনার মনে গেঁথে থাকবে। তাই আমি বলবো এই ট্রেকটা অবশ্যই করবেন। আমরাও করলাম সবাই মিলে, কিন্তু মনে আস্তে আস্তে বিষাদের মেঘ ঘনিয়ে আসছিল, কারণ আমাদের যাওয়ার সময় হয়ে আসছিল। এখান থেকে আমাদের রাত্রে দার্জিলিং মেল ছিল এনজিপি থেকে, এখান থেকে এনজিপি ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু যখন এনজিপি কাছাকাছি এলাম তখন দেখলাম হাতে অনেক সময় রয়েছে। তাই আমাদের একটা বোনাস সার্কিট অ্যাড হয়ে গেল, ট্যুর সার্কিট, সেটা হচ্ছে গজলডোবা। এখান থেকে গজলডোবা গেলাম আমরা। গজলডোবাতে গিয়ে একটা অসাধারণ সূর্যাস্ত দেখলাম। মানে একটা ট্যুরের যে সম্পূর্ণতা এখানেই পূর্ণ হলো। তারপর আস্তে আস্তে এনজিপি গেলাম, সেখান থেকে দার্জিলিং মেল করে বাড়ি ফেরা।